সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাপ্তাহিক মুসলিম বিশ্বে ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রাম, আমি ডক্টর কামরুল হাসান আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আসসালামু আলাইকুম। নিয়মিত অনুষ্ঠানে আপনাদের সামনে গত সপ্তাহে ঘটে যাওয়া মুসলিম বিশ্বে নানা রকম ঘটনাবলীর পর্যালোচনা নিয়ে আমাদের এই নিয়মিত অনুষ্ঠান। স্ক্রিনে একটা নাম্বার দেখছেন, যে নাম্বারে ফোন করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে, মন্তব্য থাকলে, অথবা কোনো বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে চাইলে সে সুযোগ রয়েছে। স্ক্রিনের নাম্বারটাতে ফোন করলে আপনাদের সঙ্গে আমাদের কথা হবে। আজকে গত সপ্তাহের যে ঘটনাবলী আমরা দেখেছি মুসলিম বিশ্বের নানা স্থানে, তার মধ্যে আমরা আমাদের যে ঘটনাটি গত একটি বছর ধরে আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে ইসরায়েল এবং গাজার যে যুদ্ধ, এবং এই যুদ্ধের বিভিন্ন আপডেট আমাদের সামনে আজকে থাকবে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া যে গুরুত্বপূর্ণ আপডেট। বরাবরের মতো আমরা সাউথ এশিয়ার দিকে নজর দিয়েছি এবং সেখানে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় মুসলিম দেশ যেটা পাকিস্তান এবং বাংলাদেশ, সেখানেও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে গত সপ্তাহে, সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। এবং আরও একটি ঘটনা যেটা আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশে, যেটাকে আমরা মণিপুর স্টেট, যেটাকে আমরা 7 সিস্টার্স বলি বাংলাদেশের পাশ, সেখানেও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে আজকে গেস্ট আলোচক হিসেবে আছেন আপনাদের খুব পরিচিত মুখ, যিনি অনুষ্ঠানে আগেও এসছেন, খালিদ ইয়াহিয়া, একজন লয়ার এবং বিশ্লেষক। আমাদের বিভিন্ন পলিটিক্যাল বিশ্লেষণের জন্য আমরা রেগুলারই ওনাকে গেস্ট হিসেবে পেয়ে থাকি। থ্যাংক ইউ খালিদ ইয়াহিয়া। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যদি প্রথমেই চলে যাই আমাদের যে ইসরায়েল এবং গাজার ওয়ার, এই ওয়ারটাতে আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহের কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদেরকে দিয়ে থাকি, তাহলে একটা আপডেট হচ্ছে ইসরায়েলের নিজস্ব ভূখণ্ডে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রতিবাদ অনেক বেশি জোরদার হয়েছে জিম্মি মুক্তিকে কেন্দ্র করে। এবং তার আগের সপ্তাহে আপনাদেরকে ইনফর্ম করেছিলাম যে সম্ভবত 5 জন বা 6 জন জিম্মিকে যে মৃত অবস্থায় পাওয়া গেছে, সেটা নিয়েই এটা শুরু হয়েছিল, যেটা এখন অনেক বেশি জোরালো, জোরদার, এবং বেঞ্জামিন নেতানিয়াহুকে চলে যেতে হবে অথবা তাকে যে কোনো একটা ডিলে আসতে হবে, এবং এই ডিলকে কেন্দ্র করে এক ধরনের আলোচনা, পর্যালোচনা, এবং যেটা এর সাথে যুক্ত রয়েছে, আপনারা জানেন যে একটা সিজফায়ার ডিল, যেটা আমরা আপনাদেরকে আগেও ইনফর্ম করেছিলাম যে নভেম্বরকে কেন্দ্র করে একটা সিজফায়ার ডিলের ব্যাপারে আলোচনা চলছে, যে ডিল বারবার কাছাকাছি এসে দেখা যাচ্ছে যে হচ্ছে না। সম্ভবত আরও একটি নতুন ডিল আবার এনে হাজির করা হয়েছে, এবং গত ডিল কেন হচ্ছে না, কিভাবে হচ্ছে না, কোথায় বাধা, এটার খুব পরিষ্কার ব্যাখ্যা আমরা আমেরিকা থেকেও পাই নাই, অ্যান্থনি ব্লিংকেনের লাস্ট ভিজিটের পরেও পাই নাই। আবার এটা বিষয়টা পরিষ্কার নয় যে কেন সেই ডিলটা হলো না, আবার নতুন করে ডিল একটা আসছে বলে শোনা গিয়েছে বা নিউজে আসছে। তো এই বিষয়গুলি নিয়ে আমাদের প্রথম আলোচনা থাকবে। খালিদ, আমরা যেটা বললাম যে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ আগেও হয়েছে জিম্মিকে মুক্তিকে কেন্দ্র করে, এখন এটা অনেক জোরালো হয়েছে বলে মনে হচ্ছে, এবং বিক্ষোভের নাম্বার অফ পিপল এবং বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে কোনো উপায়ে একটি ডিল করে বা এই জিম্মিদের মুক্তির ব্যবস্থা করা হোক। তো এইটা গত 1 বছর ধরে তো চলতেছে, কিন্তু এখন কি মনে হচ্ছে যে এই জোরালো মুভমেন্ট কি আসলেই সিরিয়াসলি হবে? প্লাস এর সাথে যে আমরা যদি আসি যে ডিল, আমরা যেটা বললাম যে ডিল একটা ছিল, টেবিলে ছিল, যেটা আলোচনা চলতেছিল বলে হঠাৎ করে আবার দেখতেছি একটি নতুন ডিল আনার ব্যাপারে আলোচনা চলছে। তাহলে ওই ডিলটা কি হলো বা ওই ডিলটা কোথায় গেল, কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। বিষয় যেটা সেটা হচ্ছে যে যখন এই গত বছরের এই বিষয়টা শুরু হয় আর কি, সংঘর্ষটা, তখন থেকেই মোটামুটি প্রথম দিকে মনে করা হচ্ছিল যে হয়তো উনি কোনো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন যারা যুদ্ধবন্দী ছিল আর কি, বা তাদেরকে। কিন্তু যখন দিন যতই গড়ালো তখন দেখা যাচ্ছে যে উনি এই বন্দি বিনিময় বা বন্দি মুক্তি, মানে বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যাপারে আসছে, বেঞ্জামিন নেতানিয়াহু, উনি দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে একটু নিচের দিকে রেখে টেবিলের পাশ কাটিয়ে টেবিলের উপর দিকে অন্য আরো অনেক বিষয়কে উনি হাইলাইট করতেছেন। যেমন ওনার যে ওই জনপ্রিয় যে কথাবার্তাগুলো, পলিটিক্যাল যে কথাবার্তা, হামাসকে নিধন করতে হবে, গাজাতে কোনো হামাসের কোনো মেম্বারই থাকবে না, এই যে কথাবার্তাগুলো, কিন্তু যারা ইসরায়েলের সাধারণ জনগণ তাদের মূল কথা হচ্ছে আপনি আগে যারা বন্দী আছে তাদেরকে উদ্ধার করেন, এর পাশাপাশি আর
যা কিছু করার সেটাতে আমরা আপনাকে সাপোর্ট দিব আর কি। সাম্প্রতিক যে কথা, যে বিষয়টা হলো, আমরা মিডিয়াতে দেখলাম যে প্রায় 8 লক্ষের মতো মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছে, এবং শুধু তেল আবিবে না, আরো অনেকটা শহরে বিভিন্ন জায়গায় এই বিক্ষোভটা ছড়িয়ে পড়েছে। এবং সেখানে একজন ব্যক্তির কথা খুবই গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে আপনার বিষয় হচ্ছে যে মুক্তির যারা বন্দী আছে তাদেরকে উদ্ধার করা, আপনি এই বিষয়টা করতে ব্যর্থ হয়েছেন, এই বিষয় বাদে অন্যান্য বিষয়গুলো আপনি হাইলাইট করছেন। এবং এই যে ব্যক্তি কথা বলেছে উনিও বন্দী ছিলেন, সেখান থেকে বের হয়ে উনি এই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি মেনশন করলেন যে 6 জন মারা গেল, এবং মারা যাওয়ার পরে আর কয়জন সেখানে যে বন্দী আছে, আমরা জানি যে টোটাল বোধ হয় 105 জনের মতো, এটা বলা হচ্ছে 105 জনের মতো বন্দী উদ্ধার পেয়েছে। এর বিপরীতে হামাসের বোধ হয় 240-এর মতো মুক্তি পেয়েছে আর কি বিপরীত দিকে। এখন যেটা বললেন যে ডিল যেটা, সেটা হচ্ছে এখনো পর্যন্ত বোধ হয় আমরা একটা ধোঁয়াশার মতো জায়গায় আছি। আসলে সামনের দিকে হচ্ছেটা কি, আগের যে ডিল ছিল সেখানে কিন্তু এদের পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকবে, যাদেরকে মুক্তি দিব তারা এই দ্বিতীয় এখানে থাকতে পারবে না, থার্ড কোনো কান্ট্রিতে চলে যেতে পারবে, এবং যাদের নাম আমরা প্রকাশ করব তাদেরকে মুক্তি দিব কি দিব না এটাও আমাদের ইখতিয়ার, এইভাবে বলা হয়েছিল। হামাসের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের যে এখানে পুলিশ আছে বা তাদের যে বাহিনী আছে সেটাকে উইথড্র করতে হবে, এবং এই যে সিজফায়ার হবে এটা একটা দীর্ঘমেয়াদী হবে। দীর্ঘমেয়াদী সিজফায়ারটা হচ্ছে সেখানে শান্তি স্থাপন অথবা প্রাইমারিলি একটা স্থিতি অবস্থা আনার জন্য একটা পূর্ব শর্ত। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে যে সিজফায়ার এখানে দীর্ঘমেয়াদী তারা করতেও চাচ্ছে না, স্বল্প মেয়াদী একটা টোকেন অফ নেগোসিয়েশন এইভাবে এটাকে ব্যবহার করছে, যার কারণে এই সিজফায়ার অথবা স্থিতি অবস্থা অথবা ডিল যেটা আপনি বললেন এই বিষয়টা কোনো দিকে যাচ্ছে না, এবং পুরো বিশ্বই বলা যায় যে একটা ধোঁয়াশার মতো, একটা অন্ধকারের মতো জায়গায় আমরা বর্তমানে অবস্থান করছি। থ্যাংক ইউ। আমার মনে হয় ইসরায়েল যে এই ডিল এর মূল জায়গাটা আসলে ওটাই বোধ হয় যেটা আমরা পরিষ্কার করে সেক্রেটারি অফ স্টেট ইউনাইটেড স্টেটসের অথবা সেটা হচ্ছে যে পার্মানেন্ট সিজফায়ার যেটা হামাসের মূল দাবি, সেইটার ব্যাপারে ইসরায়েল বোধহয় খুব বেশি পজিটিভলি, এবং সে ইভেন ওয়েস্ট ব্যাংক যেটা অনেকটাই ছিল, ওয়েস্ট ব্যাংকেও অনেক আসছে, ওয়েস্ট ব্যাংকে এখন অনেক বেশি আক্রমণ হয়েছে গত কয়েকদিনে বা গত কয়েক সপ্তাহে। তো এই জন্য এই ডিলের ব্যাপারে আমরা এখন এই যে নতুন ডিল বলে আবার একটা কথা বলা হচ্ছে, এটা কি আসলে কোনো যে না, ওটা বলা হচ্ছে যে না নতুন করে আরেকটা ডিল দেওয়া হয়েছে বা নতুন করে আরেকটা সিজফায়ারের প্রপোজাল আসছে বলে বলা হয়েছে, যদিও কোনো আলোচনা বা ব্যাপক কোনো দেখি নাই, এখনো প্রকাশিত হয়নি। তবে মূল কথা হচ্ছে যে দুই পক্ষ থেকে অথবা ইভেন যারা ইসরায়েলের শান্তিকামী মানুষ, যারা এই কনফ্লিক্টের পার্ট না, তারা বলছে যে মধ্যপ্রাচ্যে অথবা এই রিজিয়নে শান্তি স্থাপনের মূল শর্তই হচ্ছে এখানে একটা দীর্ঘমেয়াদী সিজফায়ার থাকতে হবে, যুদ্ধ বিরতি থাকতে হবে। এইটা যদি কার্যকর হয়, দুই পক্ষ যদি এটাতে রাজি হয়, তাহলে পরবর্তী যে শর্তগুলো আছে, ডিলের যে অন্যান্য অংশগুলো আছে, সেগুলো হয়তো নেগোসিয়েশন করে কম বেশি একটা চেক অ্যান্ড ব্যালেন্সে আনা যাবে। কিন্তু ইসরায়েলকে এই যে সিজফায়ারের যে শর্ত, এইখানেই এদেরকে টেবিলে আনা যাচ্ছে না। এই কারণেই মূলত এই যে সংশয়টা শুরু হয়েছে, এবং সামনে যে ডিল আসবে সেখানে শর্ত মানে কি হবে কি না হবে। প্রথম শর্তই তো হচ্ছে যে আপাতত যুদ্ধটা বন্ধ হোক, মানুষের মৃত্যু বন্ধ হোক। যখনই আমরা প্রতিদিন খবর পড়ি দেখি যে বিগত 24 ঘন্টায় 50-এর বেশি মানে সংখ্যার পর্যায়ে আমরা আছি, এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে বেশিরভাগ মানুষ হচ্ছে যারা শিশু, এবং ইসরায়েলের পক্ষ থেকে দেখেন যে কি নির্দয়, তারা বলা হচ্ছে যে হামাস তাদেরকে শেল্ড হিসাবে ব্যবহার করছে, অথচ তারা বাচ্চা শিশু 5 বছর 7 বছর, তারা তো একটা নিরাপদ আশ্রয় পেতেই পারে, এবং অবশ্যই এর জন্য তারা ছুটবে, কোনো আশ্রয় কেন্দ্র থাকলে সেখানে তারা স্থান নেবে বা আশ্রয় নেবে, অথচ এইভাবে দিনের পর দিন শুধু সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আরেকটা ব্যাপার দেখা গেছে যে যখন ডিল কাছাকাছি আসছে বা যখন মনে করা হয় যে ঠিক আছে একটা আসছে, তখন কিন্তু আরেকটা বিষয় ইসরায়েলের পক্ষ থেকে বারবার আনা হচ্ছে, যেটা বিভিন্ন সময় দেখে থাকি, সেটি হচ্ছে যে পার্মানেন্ট সিজফায়ার যদি হয় তাহলে অমুক করিডোর এটা নিয়ন্ত্রণ করব আমরা। ওটার নামটা কি ফিলাডেলফিয়া করিডোর নাকি, যেটা ওই ইয়ের সাথে ইজিপ্টের সাথে, তাই না, যে করিডোরটা একমাত্র করতেছে যে যদি ডিল হয় তাহলে ওইটা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল, যেটা আবার কিন্তু ডিলকে করে দিচ্ছে যে মানে ডিলের একটা দিকে আগানো যায় যে ঠিক আছে তোমরা যেটা প্রধান দাবি সেটা আমি মানতেছি, একই সাথে আরো কিছু শর্ত যুক্ত করা হয় যেটা এই ডিলটাকে এর যে মূল উদ্দেশ্য সেটাকে স্যাটিসফাই করে। এটা আসলে একটা মানে আমরা যদি নেতানিয়াহুর চরিত্র দেখি বা নেতানিয়াহুর দীর্ঘদিনের ইসরায়েলের উপরে তার কর্তৃত্ব এবং অথরিটি দেখি, তাহলে তার যে কর্তৃত্ব, নেতৃত্ব এবং চরিত্র, তার মধ্যে কিন্তু এই ধরনের একটা
প্লয় ক্লেভারনেস এবং বিভিন্ন সময় তার নিজের দেশেও যে সে পলিটিক্স কন্ট্রোল করে অন্যান্যদেরকে এই ধরনের একটা মানে ইয়ে তৈরি করে জি যে এবং এই যে আমরা যদি বাংলায় বলি যে সঠতা যে শব্দটা এবং এই বিষয়টা দিন দিন আরো এক্সপ্রেস হওয়ার কারণে কিন্তু মানুষের ভিতরে ক্ষোভ দানা বেঁধেছে এবং এত সংখ্যক মানুষ 8 লক্ষের মতো মানুষ আমি মিডিয়াতে দেখলাম এত নাম্বার অফ পিপল সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপল এইভাবে যে রাস্তায় নেমে এসছে এবং প্রকাশ্যে তার ব্যর্থতা ফেইলিয়ার এটাকে প্রকাশ করছে এবং তার পদত্যাগও দাবি করছে কোনো ক্ষেত্রে। তো এইটা অবশ্যই তার যে ওই একের পর এবং সে যেটা বলেছে যে প্রথম থেকে তার যে ইয়ে ছিল সেটা কিন্তু এখন আর বেশি যে হামাসকে নির্মূল তখন থেকেই যখন সে বলেছে যে হামাসকে নির্মূল করা ছাড়া অন্য কোনো কিছু সে করবে না তখন থেকে কিন্তু ইসরায়েলের যে অ্যানালিস্ট তারা বলেছে যে এটা কোনো ইয়ে না মানে এটা কোনো এটা হবেও না এটা সে বলতেছে বা এটা তার পক্ষ থেকে এটা বক্তব্য কিন্তু ইট নট পসিবল। তো এখন 1 বছর চলার পরেও সেটা সে অবস্থায় আছে কিন্তু সে এই জিম্মিদেরকে যেহেতু আনতে ব্যর্থ হয়েছে প্রথমে সে বলেছে যে মানে হামাস শেষ করবে জিম্মি আনবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন যে অবস্থায় সে আসছে আমার মনে হয় বা আই ডোন্ট নো হাউ ডু ইউ মানে থিঙ্ক অ্যাবাউট দিস যে এই অবস্থায় শেষের এই অবস্থায় আমার মনে হয় এটা একটু মানে তার জন্য ওয়ারির ব্যাপার যে এটাও সে কিভাবে এবং কোন সঠতায় এটাকে বাইপাস করে বা কোনো ইয়েতে এটা থেকে কি সে ইয়ে পাবে না মনে হয় যে একটা পর্যায়ে তার এই ইয়েটা ফেইল করতে পারে। আমার কাছে এই যে দেশের ভিতরে মানুষের যে বিদ্রোহ বা বিক্ষোভ এইটাকে আমার কাছে পজিটিভ মনে হচ্ছে কারণ এতদিন আমরা দেখেছি যে ওয়ার্ল্ড লিডার যারা ছিল যে পর্যায়ে সবাই বলেছে যে এটা ক্লিয়ার ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। ইভেন বর্তমানে যে ইউএন এর হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান উনি একদম ক্লিয়ারলি বলেছেন যে স্পষ্টতই তারা হিউম্যান রাইটস যে ইয়েগুলো আছে শর্তগুলো সেগুলো ভায়োলেট করছে ক্লিয়ারলি। যেহেতু দেশের মানুষের ভিতরে এই একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে আসলেই আমরা যে দেশে আছি এবং অনেকে বলতেছে যে এইভাবে এই মানে একটা ধোঁয়াশার ভিতরে অনিশ্চয়তার ভিতরে নিরাপত্তাহীনতার ভিতরে আমরা কিভাবে বেড়ে উঠবো কিভাবে আমরা থাকবো এবং এই যে একটা আওয়াজ এই যে একটা সচেতনতা বলতে পারি যদি আমরা এটা যেহেতু বৃদ্ধি পেয়েছে আমার মনে হয় এইটা যদি কন্টিনিউ করা যায় তাহলে হয় তার অবস্থান পরিবর্তন হবে অথবা ওই পজিশনে তার থাকা। এর সাথে আরো দু একটা বিষয় খুব শীঘ্রই যোগ হবে যেটা হলো যে অকুপাইড টেরিটরিতে যে তার সেটেলমেন্ট যেটা অবৈধ ঘোষণা করে বিভিন্ন সময় কোর্টের বিভিন্ন রায় আছে এরও একটা রয়ে গেছে খুব শিগগিরই যেটার একটা পর্যবেক্ষণ বা রায় হবে। এছাড়াও অন্য যে বিষয়গুলো কোর্টে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এইসব জায়গাতে যে ইয়েগুলো আছে তার যে পর্যবেক্ষণের মাস রিপোর্টিং মাস সেটাও কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছে এই মাসের শেষে যে তারা এরপরে তারাও আবার কিন্তু রিসিট করার কথা নতুন করে যে হোয়াট রিভাইজ করা তাদের রিপোর্টের উপর ভিত্তি করে এগুলো কিন্তু তার সামনে এখন মানে সময়টা এমন যে এগুলো তাকে ইয়ে করতে হবে না হলে কোর্ট যদি তার অবজারভেশন এবং তার রিপোর্ট তার মনিটরিং এগুলোতে যদি তার ইয়েতে রায় দেয় তাহলে এটাও তার জন্য বড় ধরনের আমার মনে হয় ইয়ে হতে পারে বলে যদিও সে কেয়ার করে না এগুলো বা কেয়ার করলেও এগুলো কিন্তু তারপরেও তো এগুলোর একটা ইফেক্ট এবং ইম্প্যাক্ট হতে পারে বলে মনে হয়। যেটা আপনি বললেন যে অকুপাইড টেরিটরিতে এই যে সেটেলমেন্ট এটা একাধিকবার ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একাধিকবার এখানে রেজলিউশন পাস হয়েছে যে এটা প্রপারলি ইললিগাল তারপরেও সেটা তারা কন্টিনিউ করেনি এবং নাম্বার আমরা দেখেছি যে 5,000 1,000 নতুন স্থাপনা তৈরি হচ্ছে আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আপনি বললেন যে সাম্প্রতিক সময় যে কোর্টগুলো থেকে যে অবজারভেশন দেওয়া হয়েছিল যে মেজার্সগুলো নেওয়ার কথা ছিল আমরা জানি যে 6টা মেজার্স গুরুত্বপূর্ণ সেইটার যে ফলাফল বা রিভিউ কতটুকু তুমি অগ্রগতি করলা এবং এর যে রিপোর্ট আমার মনে হয় না তারা রিপোর্ট কোনোটা এখনো পেশ করেছে কারণ ওই অনুযায়ী তো তারা কমপ্লাই করেনি। তো আমার মনে হয় যখন বিশ্ব এই ইনস্টিটিউটগুলো বা এই কমিউনিটিগুলো যখন আরেকটু তাদেরকে রিভিউ তুমি কি করেছো এই জন্য যখন একটু তাগাদা দিবে আমার মনে হয় আরেকটু প্রেশারের ভিতরে পড়বে সামগ্রিকভাবে। আমার মনে হয় যে ওই ব্যক্তির ওইখান থেকে অপসারণ অথবা সে যদি থাকতেই চায় এই যে নিজেদের দেশের ভিতরে যে মানুষের প্রেশার এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রেশার এই দুইটা মিলিয়ে যদি একটা পার্মানেন্ট সিজফায়ারের দিকে যায় দীর্ঘমেয়াদী সেটা অন্তত একটা স্বস্তির খবর। থ্যাংক ইউ খালেদ। আমরা চাই একটা পার্মানেন্ট সেটেলমেন্ট এবং ইসরায়েল এবং গাজার এই ওয়ারটা যেন ফিনিশ হয় এটাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা আগামী সপ্তাহে এটার আপডেট নিয়ে আবার আসবো এই ব্যাপারে। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ যেহেতু আমরা এটা মুসলিম বিশ্বের প্রোগ্রাম এবং আমরা জানি প্রায় 1 মাস হয়ে গেল বা 1 মাসের বেশি হয়ে গেছে সেখানে অনেক কিছু ঘটেছে এবং একটা মানে যেটাকে আমরা বলি ইতিহাসের খুব বড় ধরনের গণহত্যা এবং এই গণহত্যাকে কেন্দ্র করে যে নতুন সরকার উপদেষ্টা মণ্ডলী ইত্যাদি ইত্যাদি নানা বিষয়ে আপডেট রয়েছে আমাদের কাছে। আমরা ছোট্ট একটা ক্লিপ দেখব
যে এই যে মারা গেল, কত লোক মারা গেল, তারপরে এই বিষয়ে যে কমিশন গঠন করা হয়েছিল এবং এই বিষয়ের একটা আপডেটের ছোট্ট ক্লিপ দেখে আমরা ফিরে আসবো আলোচনাতে। চলে যাচ্ছে একটা ডকুমেন্টারি অথবা একটা ক্লিপ আমরা দেখে নেই আগে। জুলাই ও আগস্টের গণহত্যার রক্তের দাগ শুকানোর আগেই বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিমও গঠন করা হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। সোমবার তদন্তের সার্বিক বিষয় নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফ করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, তথ্য সংগ্রহের লক্ষ্যে ডিসি কার্যালয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কবরস্থান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রসিকিউশন টিম এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। তথ্য চাওয়া হবে গণমাধ্যমের কাছেও। এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি, হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার। চিফ প্রসিকিউটর বলেন, বিচারের ক্ষেত্রে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আসামিরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন। আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। বিচার শেষ হওয়ার পরে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই যেন বলে যে এখানে সুবিচার হয়েছে, কারো প্রতি কোনো অন্যায় করা হবে না, কিন্তু কোনো অপরাধের ছাড়ও কাউকে দেওয়া হবে না। চিফ প্রসিকিউটর আরো বলেন, ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন, সাক্ষীরাও আগ্রহী। সুবিধা দর্শক, বাংলাদেশের ব্যাপারে একটা ক্লিপ আমরা দেখলাম। এটি হচ্ছে যে ট্রাইব্যুনালে আমাদের এই গণহত্যা, যেটা আমরা বলেছি জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত যে গণহত্যা হয়েছে, আমাদের যে বলা হয়ে থাকে, সঠিক এস্টিমেট না হলেও মোটামুটি বলা হয়ে থাকে যে 700 থেকে 1000 মানুষের যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুকে কেন্দ্র করে যে তাদের কোথায় দাফন করা হয়েছে, তাদের কোথায় তাদেরকে বিভিন্ন সময় আমরা শুনেছি, রিপোর্টে আসছে, ভিডিওতে আসছে যে কত লাশকে ইভেন পুড়িয়ে ফেলা হয়েছে, কত লাশকে পানিতে ফেলে দেওয়া হয়েছে, নানা রকমভাবে এদের এই কাউন্টিং হয়তো আমরা সঠিকভাবে কতটা করতে পারবো সেটার জন্য এখন যে ট্রাইব্যুনালে বিচার হবে, সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি একটা দিচ্ছিলেন যে বিভিন্ন জায়গাতে এটা রিপোর্ট, ভিডিও ইত্যাদি ইত্যাদি চাওয়া হয়েছে যে এই ট্রাইব্যুনালের বিচারের জন্য এই সমস্ত ইনফরমেশন তারা কালেক্ট করছেন বলে বলা হচ্ছে। আমাদের স্টুডিওর একটা নাম্বার আছে, আপনারা এই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন অথবা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারবেন। দেখা যাচ্ছে যে বিচারের প্রক্রিয়া বা একটা কমিশন, বা যেটা আমরা মনে করেছিলাম যে হয়তো যে ট্রাইব্যুনাল আগের গভর্নমেন্টের সেট আপ করা যে একটা ট্রাইব্যুনাল ছিল, সেই ট্রাইব্যুনালেই এদের বিচার হবে বলে বলা হচ্ছে আর কি। এবং সেই জন্য এরা তথ্য সংগ্রহ বা এইভাবে তথ্য, উপাত্ত, ডাটা, ভিডিও এগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন জেলা, যেহেতু এটা শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরের জেলাগুলোতেও হয়েছে, বিভিন্নভাবে এই তথ্য সংগ্রহের একটা প্রক্রিয়ার কথা বলা হচ্ছে আর কি। তো এটা তো মানুষের দাবি ছিল, এটার মানে সঠিকভাবে এটা আসুক, এই সবাই চায় আর কি। তো এই ব্যাপারে মন্তব্য কি, এই ব্যাপারে আলোচনা কি মনে করতে পারি? জি, এই ট্রাইব্যুনালের যে এখনকার পর্যন্ত যে কার্যক্রম সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে মানে 1 মাসের মতো সময়ের ভিতরেই ট্রাইব্যুনালটাকে পুনর্গঠন এবং এখানে প্রসিকিউশন নিয়োগ দেওয়া হলো। এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এটা ছাত্র জনতা, আপামর জনতার একটা দাবি যে এই বিচারের প্রক্রিয়াগুলো দ্রুত শুরু হোক। কারণ এভিডেন্স যেগুলো আছে সেগুলো হয়তো কিছুদিন গেলে হয়তো এভিডেন্সগুলো দুর্বল হয়ে যেতে পারে। এই জন্য এভিডেন্সগুলো যাতে খুব দ্রুত সময়ের ভিতরে কালেক্ট করা যায় এবং এই এভিডেন্সের যে ভ্যালু, এটা যেন কোর্টে প্রডিউস করা যায়, সেখানে প্রমাণ করা যায়, এই লক্ষ্যে এই প্রসিকিউশন টিমটা গঠন করা হয়েছে। এইটা একটা আশু পদক্ষেপ এবং এখনো পর্যন্ত একটা অগ্রগতি। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এখনো প্রসিকিউশন টিমের পক্ষ থেকে যে একটা মেসেজ পেলাম, এটা খুব সিগনিফিকেন্ট। এখানে বলা হচ্ছে যে উভয় পক্ষের জন্য ন্যায় বিচার পায়।
ন্যায় বিচার জন্য এখানে নিশ্চিত করা হয়, এরকম একটা মেসেজ প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের মনে থাকার কথা। পার্থক্যটা হচ্ছে এই একই ট্রাইব্যুনালে পূর্বে যে বিচারগুলো হয়েছিল সেইখানে কিন্তু প্রসিকিউশন টিমের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হচ্ছিল যে এখান থেকে অবশ্যই আসামিদের বিপক্ষে একটা জাজমেন্ট অবশ্যই আসবে, সেটা ন্যায় বিচার হোক অথবা ন্যায় বিচারের পরিপন্থী হোক। আর এখন বলা হচ্ছে যে ন্যায় বিচারটা যেন নিশ্চিত হয়, আসামি পক্ষ এবং প্রসিকিউশন উভয়ের জন্য এই বিষয়ে অন্তত নিশ্চিত হয় যে ন্যায় বিচারটা নিশ্চিত হয়েছে। এইটা একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট আমার কাছে মনে হচ্ছে। আদারওয়াইজ আর যে বিষয়গুলো আছে, কারণ হত্যাকাণ্ড যেটা হয়েছে আপনি বললেন যে এখানে সংখ্যা আসলে 1000 অথবা এর বেশি, এটা এখনও নির্ণয় হয়নি। একই সাথে হতাহতর সংখ্যা, আহতর সংখ্যা, অঙ্গহানির সংখ্যা, এটা আসলে বর্ণনাতীত, বর্ণনা করে এটা শেষ করা যাবে না। সেই ক্ষেত্রে বিচার কার্যক্রমটা আসলে দ্রুত শুরু করা দরকার এবং প্রসিকিউশন টিম হয়তো দিনে দিন এর সংখ্যা, এর মেম্বার আরও বৃদ্ধি পাবে, কলেবর বৃদ্ধি পাবে। এটা একটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় একটা কথা আমি বলতে চাই যে গণভবন যেটা আছে সেটাকে মিউজিয়াম হিসেবে আসবো। আমরা একটু পরে কথা বলবো এটা নিয়ে। আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পরে এই বিষয়ে আমরা আরও কিছু কথা বলবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে থাকবেন। সাপ্তাহিক মুসলিম বিশ্ব ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রাম। আশা করি বিরতির পরে আপনারা আবার আমাদের সাথে ফিরে আসবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বিরতির পরে ফিরে আসছি। আমরা যেখানে আলোচনা করছিলাম যে আমাদের বাংলাদেশের প্রসঙ্গ, এবং আপনারা যারা এখনই জয়েন করলেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের সাথে আজকে গেস্ট আলোচক হিসেবে আছেন খালিদ ইয়াহিয়া, যিনি একজন লয়ার এবং এইসব বিষয়ের বিশ্লেষক। আমরা আলোচনা করছিলাম খালিদ যে বিচার কার্যক্রমের ব্যাপারটা আর কি। শুধু একটি পয়েন্ট আমার কাছে এখানে, ছাত্র জনতার যেটা একটা গুরুত্বপূর্ণ দাবি, সেটার কারণেই, কারণ আমাদের তো নর্মাল ফৌজদারি আদালতে আমরা জানি যে
এই সমস্ত জিনিস প্রমাণ করতে এবং এই সমস্ত জিনিস নিয়ে যেতে, যেহেতু ফৌজদারি আদালত অনেক পুরনো, সব নিয়ম কানুন অনেক সময় লেগে যায়। আমরা দেখেছি কোনো কোনো কেসে দীর্ঘদিন ধরে থাকে, যার কারণেই কিন্তু এই ট্রাইব্যুনাল এক সময় গঠন করা হয়েছিল যে দ্রুত বিচার কার্য হবে আর কি। কতটুকুন দ্রুত বা কত দ্রুত সময় সেটা আমরা না দেখলে বা আমাদের এই বিচার কার্য আগেরগুলো হয়েছে তাই। তো এই জন্য একটা দাবি সকলের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে সবাই, যে এই সরকার যে শুরু করেছে, যেটা আমরা বললাম যে মোটামুটি তড়িৎ গতিতেই তার কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে, আমরা আশা করব যে এই সরকারের মধ্যে, এই সরকার যে কদিন আমরা আশা করতেছি কেউ 1 বছর 2 বছর বা যে সময়টা এই সরকার থাকে, এর মধ্যেই এর বিচার কার্যক্রম শেষ হয়ে যাক, বা বিচার কার্যক্রম অন্তত জনতা দেখতে পাক যে হ্যাঁ বিচার হয়েছে। এটা তো একটা প্রত্যাশা বোধ হয় সবার, যে এই সরকারের ওয়ার্ডসের ভিউ এটা, মানে এরকমই তো সবার আশা যে এই সরকার শেষ করুক। কারণ বাংলাদেশের পরবর্তীতে নির্বাচনের পরে সরকারের যে সেটা তো একটু ডিফারেন্ট হবে আর কি, কিছুটা অনিশ্চিত। হ্যাঁ কি মনে হয়? এটাই তো জনতার দাবি। জি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলেছেন যে আমরা জানি যে নর্মাল যে কোর্ট, যেটা আপনি মেনশন করলেন, ফৌজদারি আদালত, তার থেকে যে ট্রাইব্যুনালগুলো হয় এর কিছু পার্থক্য থাকে। ট্রাইব্যুনালে ট্রায়ালটা খুব স্পিডে হয়, দ্রুত হয়, এবং এখানে কিছু বিশেষ বিষয়গুলো এখানে কার্যকর করা হয়। যেমন আমাদের যে এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন, সাক্ষ্য আইনের ক্ষেত্রে ট্রাইব্যুনালে আমাদের যে নর্মাল সাক্ষ্য আইন 1872 সালের, সেইটা এখানে অ্যাপ্লিকেবল হয় না। এবং এখানে মেজারগুলো যেহেতু খুব স্পেসিফিক কেসগুলো থাকে, স্পেসিফিক নেচার অফ ক্রাইম, এই কারণে জাজ যারা থাকেন, প্রসিকিউশন, ডিফেন্স, তারা প্রত্যেকে ফোকাস থাকেন। আর একটা ক্রিমিনাল কোর্টে বা ফৌজদারি আদালতে তো নানান ধরনের বিষয় প্রতিদিন প্রাত্যহিক আসে আর কি। এই কারণে এই আদালতগুলো যেহেতু ফোকাস থাকে, এখানে দ্রুততম সময়ের মধ্যে হবে বলে সময়ের ভিতরে করা যায় এবং সেখান থেকে একটা আউটকাম চলে আসে। আপনি যেটা বললেন যে ছাত্র জনতার যে ইচ্ছা, এই সরকার থাকতে থাকতেই যদি বিচারটা শেষ হয়, এটা অবশ্যই একটা প্রত্যাশা। যে প্রশ্নটা তুমি আসলে যে গণভবনের যে গণভবনকে জাদুঘর করার ব্যাপারে যে সিদ্ধান্ত, সেটা অনেকেই মনে করে যে এটা একটা সিদ্ধান্ত, ইমোশনাল সিদ্ধান্ত, বা গণভবনকে হঠাৎ করে জাদুঘর বানায় ফেলানো। হোয়াট ইজ ইয়ার ভিউ, যে গণভবন জাদুঘর হওয়াটা কি আমাদের জন্য, মানে কেন এটা করা লাগবে, বা এটা কি ভালো হয়েছে মনে হয়? এটা এর কয়েকটা কারণ আছে। এর প্রধান কারণ যেটা সবাই সব মহল থেকে বলা হচ্ছে, যে আসলে ওইটা শুধু একটা বিল্ডিং ছিল না, অথবা শুধু একটা স্থাপনা ছিল না, বরঞ্চ ওটা একটা সিম্বল ছিল, একটা কার্যালয় ছিল, যেখান থেকে মানুষকে হত্যা করার মতো সিদ্ধান্তগুলো ওখান থেকে আসতো। এই মূলত এইটাই কারণ, যে এইটা মানুষ যেন বছরের পরে বছর এই স্থাপনাটাকে একটু সিম্বলিক হিসেবে তাদের মনে ধারণ করে, এবং তারা যেন লালন করে যে আসলে এই জায়গা থেকে আসলে মানুষের ভিতরে নিজ দেশের মানুষকে হত্যা করার আদেশ, ষড়যন্ত্র, মিটিং, যেটাই বলি, সবকিছু এই আইডল, এই জন্য সিম্বলিক একটা হিসেবে যেন মানুষের ভিতরে বংশ পরস্পরে বছরের পরে বছর যেন মানুষজন এটা দেখতে পারে, যে ঘটনাগুলো হয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম। যেমন ডক্টর ইউনূস সাহেব গতকালকে বলেছেন যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল, এগুলো ছবি আকারে সংরক্ষণ করা হয়েছে, সেগুলো মানুষ দেখতে পারবে, ফিল করে যে আসলে কোন প্রেক্ষাপটে এই রেজিমটার পতন হয়েছে এবং কি অবস্থায় আমরা আছি। এবং এর পজিটিভ দিক হচ্ছে অন্তত মানুষজন যেন এতটুকু রিয়েলাইজ করে যে আসলে জনগণের শাসক হিসাবে মানুষদেরকে রুল করার এর জন্য একটা লিমিট থাকে, এবং মানুষজন যেন মনে করে যে শাসক শোষিত এই যে কনসেপ্ট, এটা যেন রুল অনুযায়ী হয়, আইন অনুযায়ী হয়, এবং কেউ যেন মানুষকে দমন নিপীড়ন এবং শোষক হিসেবে যেন কেউ আর পরবর্তীতে না আসে। এই দিক থেকে সেন্টিমেন্ট হিসেবে এইটা একটা সিদ্ধান্ত। বিপরীত দিক থেকে অবশ্যই বক্তব্য আছে যে এটার মানে কি হবে, এত বড় একটা স্থাপনা ঢাকার ভিতরে, এই দুই দিকে বক্তব্য আছে। তবে বেশিরভাগ আমি যেটা দেখেছি যে পজিটিভ, এবং তারা এটা, অর্থাৎ বিপ্লবের যে স্পিরিট, এই যে আমাদের 9 বছরের ফ্যাসিজম যেটা আমরা বললাম, হত্যাগম, এগুলোর সিম্বল এবং এর স্পিরিট এবং ইতিহাস যেটাকে বলি আমরা, যে এর ইতিহাসটা সংরক্ষিত জায়গাতে আগামী প্রজন্ম। কারণ আমরা তো দেখেছি বিভিন্ন সময় আমাদের দেশের ইতিহাসের বয়ান এবং বিকৃতি, এটা শুধু এই যে 9 বছর তা না, কিন্তু এর আগেও এরকম বয়ান বিকৃতির ইতিহাস আমরা দেখেছি। পাঠ্যসূচিতে এইভাবে ইতিহাস বিকৃতির বয়ান শুনেছি। এজন্য এটাকে জাদুঘর হিসেবে রাখার সিদ্ধান্তটা, যে ওই বয়ান এবং বিকৃতির হাত থেকে অন্তত এই বিপ্লব যে হয়েছিল তার যে স্পিরিট, তার যে কার্যক্রম, তার যে লাইভ এক্সাম্পল, এগুলো তুলে ধরলে আমার মনে হয় একটা সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে উদ্যোগটা আমার মনে হয়, সেই লক্ষ্যে মূলত এই উদ্যোগটা নেওয়া হয়েছে, করা হয়েছে। তো ছোট্ট একটা বিষয় যায়, সেটা হলো যে আমরা জানি যে বিপুল অঙ্কের অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়েছে এই গত 9 বছরে। হিউজ ক্যালকুলেশন করলে এটা আমরা অনেক সময় যখন বলি না যে বিলিয়ন পর্যন্ত বোঝা যায়, কিন্তু ট্রিলিয়ন বললে মাথায় ধরে না যে কত হতে পারে। তো এরকম আমাকে যখন লোকেরা বলে যে 1,20,000 কোটি টাকা, তখন সিম্বলিক অর্থে যে 1,20,000 কোটি,
মানে এটা একটা ক্যালকুলেশনে আসছে, আরও বেশিও আসছে কোনো কোনো ক্যালকুলেশনে। এবং এটা তো তাও ক্যালকুলেশন করার মতো বলে যেগুলো, এর বাইরেও তো প্রচুর টাকা পয়সা এইভাবে ইয়ে হয়ে গেছে। তো ওটা একটা কমিশন গঠন করা হয়েছে, এবং যে কমিশন এইসব টাকা ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেবে। কতটুকুন পারবে জানি না, কিন্তু কমিশন আশান্বিত বোধহয় কিছু খবর ইয়ে করেছে যে হ্যাঁ, এর মধ্যে একটা অংশ টাকা ফিরিয়ে আনার ব্যাপারে তারা যে ইয়ে করতেছে সেখানে পজিটিভ নিউজ আছে আর কি। কি মনে হয় এই অপচারকৃত অর্থের ফেরত আসার ব্যাপারে? জি, বিগত রেজিমের যে কয়েকটা সিগনিফিকেন্ট নেগেটিভ দিক ছিল তার ভিতরে এইটা বোধহয় অন্যতম একটা, যে এই বিপুল সংখ্যক টাকা অ্যামাউন্ট টাকা বাহিরে পাচার হয়ে গিয়েছে। এবং আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এত টাকা কোনো সরকারের আমলে পাচার হয়ে যায়। এটা অত্যন্ত অর্থনৈতিক জন্য আমাদের, এবং সবাই জানে যে ব্যাংকগুলোতে টাকার কিরকম ক্রাইসিস, ডলারের ক্রাইসিস, এলসি খোলা যাচ্ছে না। তো আপনি যেটা বললেন যে একটা শ্বেতপত্র অথবা একটা কমিটি গঠন করা হয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ওনার নেতৃত্বে, এবং উনিও ডক্টর ইউনূসের সাথে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে উনি যোগদান করবেন, 7 সদস্য বিশিষ্ট যে কমিটি। আমরাও রিপোর্টে দেখেছি যে প্রথম যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হিসেবে 300 কোটি টাকা এরকম একটা ফেরত আসবে, এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি। এবং অর্থ উপদেষ্টা বোধহয় এটা ডিসক্লোজ করেছেন, এবং আমরা বাহির থেকে এক্সপার্ট টিমও বাংলাদেশে আসছে বিভিন্ন মিটিং অথবা এই প্রক্রিয়ার একটা অংশ হিসেবে। তো এই যখন টাকা অল্প হোক বেশি হোক ফেরত আসছে, এইটা দেখে দেখা গেছে যে মানুষের ভিতরে একটা আশা অথবা একটা আনন্দ প্রকাশ পাচ্ছে যে অন্তত যাই হোক, টাকা যেহেতু চলে গিয়েছে, এটা আমি পাই বা না পাই, অন্তত কিছু হলেও দেশের টাকা দেশে ফেরত আসছে, এরকম একটা এক্সপ্রেশন মানুষের ভিতরে দেখেছি। যদি এই সরকার সত্যিকারভাবেই একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ফেরত আনতে পারে, আমার মনে হয় এইটা একটা গুরুত্বপূর্ণ। 1 লক্ষ কোটি টাকা যেটা আমরা বললাম, 1,20,000 বা 1 লক্ষর উপরে কোনো সন্দেহ নাই যে 1 লক্ষ কোটি টাকার উপরে, যেটা বিভিন্ন প্রথম আলো স্বর্ণাক্ষর নিউজপেপার আসছে, তো তার সিটে ফোটা মানে অন্তত শুরু করলে এটা কতটুকুন তারা ফেরে না। এবং এটা আন্দোলনের দাবিও, এগুলো তো নামে বেনামে কোম্পানির নাম বিভিন্ন ভাবে এগুলো দেশের বাইরে গেছে, এবং রিপোর্ট তো এখনো পুরোপুরি প্রকাশ হয়নি, যতটুকু আমরা পাচ্ছি দিনের পর দিন, লং টাইম। এবং আমার মনে হয় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হওয়া উচিত, যে সামগ্রিক একটা রিপোর্ট এটা প্রকাশ পাওয়া দরকার। এবং আসলে এর একটা নেগেটিভ দিক হচ্ছে, এগুলো তো অবশ্যই ওয়ার্ল্ড মিডিয়াতে এটা প্রকাশ পাবে, আমাদের দেশ হিসেবেও এটা অবশ্যই একটা নেগেটিভ রোল প্লে করবে, যে এই দেশ অথবা এই দেশের মানুষ এরকম নেগেটিভ অফেন্স, ক্রিমিনাল অফেন্স, এরকম মানি লন্ডারিং করছে। এর সাথে আরেকটু যোগও করতে পারি, যেটা হচ্ছে যে আজকে একটা নিউজ আসছে যে এফবিআই এর একটা টিমও এখানে দুদক এবং অন্যান্য জায়গার সাথে কথা বলছে যে এই টাকা পাচারের ব্যাপারে বা এই টাকা আনার ব্যাপারে কি ইয়ে হতে পারে আর কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করছি। যে কোনো বিষয়ে আপনারা কোশ্চেন করতে চাইলে, মন্তব্য করতে চাইলে আমাদের স্টুডিওতে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাদেরকে ফোন করবেন এবং আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে চাই আমি এই সূত্রে। সেটা হচ্ছে, অনেক সময় আমরা মনে করে থাকি যে এইসব টাকা ফেরত আনা সম্ভব না, যায় না, এরকম একটা নেগেটিভ মানে লোকদের ধারণা। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা থেকে এটা আমরা বলি, যারা আগে এরকম হয়তো এত বড় হয় নাই, যেহেতু এটা 9 বছরের দীর্ঘদিনের একটা সঞ্চিত। এর আগের যে গভর্নমেন্টগুলো বা 5 বছর যে ছিল, ইভেন আগের আওয়ামী লীগ, আগের বিএনপি, এ সময় রিপিট হয়নি। আমরা শুনেছি যে টাকা এইভাবে পাচার হয়েছে, কিন্তু ওগুলো আনার ব্যাপারে কোনো উদ্যোগ কখনোই পরবর্তী সরকার গ্রহণ করে নাই। একটা সফল উদ্যোগ কিন্তু পৃথিবীতে আছে, সেটা হচ্ছে ফিলিপিন্স। খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন এটা। ওই ফিলিপিন্সের যে ইয়ে ছিল, জেনারেল নাম কি, মার্কোস বোধহয়, মার্কোস, আমি যতটুকু মনে মার্কোস, জেনারেল মার্কোস, তার যে সময়ে, তা তো মিলিটারি গভর্নমেন্ট ছিল, তার যে সময়ে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার যে পাচার হয়েছিল, এর কিন্তু বিরাট একটা অংশ গভর্নমেন্ট কিন্তু ফিরিয়ে আনতে পারছিল। এটা কিন্তু সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, যে সুইচ ব্যাংক বিভিন্ন জায়গা থেকে বলা হয়ে থাকে প্রায় 75% মানি তারা ফিরিয়ে এনেছিল। তো আমরা আশা করব যে আমাদের এই যে এফবিআই টিম আসছে এবং কমিশন গঠন হয়েছে, এবং আমাদের ছাত্র জনতার এই আন্দোলন এবং এই মুভমেন্টের একটা বিরাট কিন্তু দাবি, যে দেশের কিন্তু এই অবস্থাটা কিন্তু ইভেন ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমি বলি, এটা কিন্তু যে এই গভর্নমেন্ট আসার পরে জানলো যে এরকম হয়েছে না। এই আওয়ামী লীগ গভর্নমেন্টের শেষের দিকে কিন্তু যখন ব্যাংকে প্রচন্ড রকম ক্রাইসিস তৈরি হলো এবং ডলার নাই এবং বলা হলো যে ব্যাংক টাকা দিতে পারতেছে না, লিমিট করলো, তখনই কিন্তু বোঝা গেছে যে বিরাট অঙ্কের টাকা এরকম না হলে এরকম হয় না। এবং দু একটা কোম্পানি, এস আলম নামে একটা গ্রুপের কোম্পানির যে কাহিনী আমি রিপোর্টে পড়লাম, যে 1 লক্ষ কোটি টাকা সে ঋণ নিয়েছে,
তার এগেনস্টে মাত্র 26,000 কোটি টাকার সম্পদ তার এখন পাওয়া গিয়েছে বিভিন্ন ব্যাংকে শেয়ার ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কোলাটেরাল দিয়ে থাকে, অথচ 1 লক্ষ কোটি টাকা সে নিজে ঋণ নিয়েছে এবং এগুলো সবগুলোই কিন্তু ভাগবাটোয়ার হয়ে পাচার হয়েছে আর কি। তো আমরা আশা করব বাংলাদেশের যে বর্তমান সরকার যে উদ্যোগ নিচ্ছেন এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে গণমানুষের দাবির ক্ষেত্রে সোফার আমরা দেখেছি, এগুলোকে আমরা পজিটিভলি দেখব এবং আশা করি এই সমস্ত বিষয়ের পজিটিভ রেজাল্টও আসতে শুরু করবে। আমাদের এই সরকার যতদিন আছে ততদিন থাকবে এবং আমরা দেখব। আমরা আবার চলে যাচ্ছি এগেইন আমাদের ঘরের কাছেই। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাথে খুব একটা বড় সম্পর্ক, যেটা হচ্ছে ভারতের। ভারত তো আমরা সবাই জানি যে আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় দেশ, তার সঙ্গে আমাদের সমস্ত বর্ডার শুধুমাত্র মায়ানমারের স্মল একটা অংশ ছাড়া। কিন্তু এই বর্ডারেরও একটা অংশ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই 7 সিস্টার্স যেটাকে আমরা বলি। এই 7 সিস্টার্সের যে রাজ্যগুলো একেবারে মেঘালয় থেকে শুরু করে 7টা রাজ্য আমরা ওখানে আছে, মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড এবং পার্বত্য ত্রিপুরা, ঠিকমতো বলছি বোধহয় 7টাই। এই 7টা রাজ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিদ্রোহের কথা শুনি। এই 7টা, এবং এটা ইন্টারেস্টিং পয়েন্ট, কিন্তু এই 7টা রাজ্য কিন্তু কম্পারেটিভলি ভারতের অন্যান্য যে বিশাল অংশ তার থেকে কিন্তু আলাদা নানা কারণে। এখানকার মানুষ আলাদা এবং ধর্ম আলাদা, সংস্কৃতি আলাদা, ইত্যাদি ইত্যাদি। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা খুব ইন্টারেস্টিং নাম আছে, যে আমরা চিকেন নেক বলে থাকি। চিকেন নেক মানে চিকেনের যেমন ছোট্ট একটা নেক থাকে, সেই নেক দিয়ে এইখানে ভারতের যোগাযোগ করতে হয় এবং বহুদিন ধরে ভারত করিডোর নেবে, ট্রেন নেবে, বিভিন্ন কিছু নেবে এবং গত সরকার সেগুলো সব তাদেরকে দিয়েছে বলেই আমরা মনে করি, যেগুলো বাতিল করারও প্রশ্ন আসছে। কিন্তু মণিপুরে হঠাৎ করে যেটা ঘটে গেছে সেটা খুব ইম্পর্টেন্ট। সেটি হলো যে সম্ভবত এটা মণিপুর স্টেটেই তার যে ক্যাপিটাল ইম্ফল এবং তার যে মুখ্যমন্ত্রীর সাবেক মুখ্যমন্ত্রী বাড়ি বোধহয় প্রথম মুখ্যমন্ত্রী, এবং একটা ডকুমেন্টারি দেখলে বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হবে। আমরা ডকুমেন্টারিতে ফিরে তারপর আলোচনায় ফিরে আসবো। গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। এক সপ্তাহের ব্যবধানে অঞ্চলটিতে ঘটেছে 3টি বড় হামলার ঘটনা। বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলায় হতাহতও হয়েছেন অনেকে। রাজ্যের সমতলের ক্ষমতাসীন মেইতেইদের অভিযোগের তীর পাহাড়ি কুকি জনগোষ্ঠীর দিকে। কিন্তু কেন এই জাতিগত সংঘাত? মণিপুরে পাহাড় এবং সমতলের এই দ্বন্দ্ব বুঝতে যেতে হবে কয়েকশো বছর পেছনে। মণিপুরের মূল সভ্যতা মেইতেইদের হাত ধরে শুরু হলেও অঞ্চলটির আদি বাসিন্দা কুকি ও নাগারা, যাদের বাস মণিপুরের পাহাড়ি অঞ্চলে। 17 থেকে 18 শতকে মিয়ানমার থেকে এসে মণিপুরের সমতলে বসবাস শুরু করে মেইতেইরা, যাদের হাত ধরে অঞ্চলটিতে শুরু হয় রাজতন্ত্র। সেখানকার আদিবাসীদের চাপে ফেলে আধিপত্য বিস্তার করতে শুরু করে তারা। একে তো আলাদা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, তার উপর হঠাৎ করে আসা এক জাতির আধিপত্য মোটেও পছন্দ করেনি কুকি নাগারা। আর সেখান থেকেই শুরু জাতিগত এই দ্বন্দ্ব, যা আরও চরমে ওঠে যখন 1826 সালে এই অঞ্চলের দখল চলে যায় ইংরেজদের হাতে। অন্যান্য এলাকার মতো মণিপুরেও তারা প্রয়োগ করে বিতর্কিত ডিভাইড অ্যান্ড রুল পলিসি। মেইতেইদের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়ে আদিবাসীদের ওপর আরও দমন নিপীড়ন শুরু করে তারা উস্কে দেয় জাতিগত এই দ্বন্দ্ব। বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপিও সেই বিভাজনের রাজনীতিই চালিয়ে যাচ্ছে, যে কারণে এখনও ভুগতে হচ্ছে অঞ্চলটিকে। স্বাধীনতা পরবর্তী সময়ে রাজ্যের কুকিরা চাইছিল আলাদা রাষ্ট্র, নাগারা চাইছিল নাগাল্যান্ডের সাথে যুক্ত হতে, আর মেইতেইদের লক্ষ্য ছিল পাহাড়ি অঞ্চল সহ মণিপুরের সব স্থানে নিজেদের আধিপত্য নিশ্চিত করা। কিন্তু মেইতেইদের বাদ দিয়ে কুকি ও নাগাদের তফসিলি জাতি ঘোষণা করে ভারত সরকার। এ অবস্থায় গত বছর মেইতেইদের তফসিলি করার সুপারিশ করা হলে ক্ষোভে ফুঁসে ওঠে কুকি ও অন্যান্য গোষ্ঠী। অভিযোগ ওঠে, হিন্দু হওয়ায় আগে থেকেই বাড়তি সুবিধা পাচ্ছে মেইতেইরা। প্রশ্ন ওঠে, মণিপুর বিধানসভার 60টি আসনের মধ্যে 40টি আসনই যাদের হাতে, তাদের কেন প্রয়োজন তফসিলি তকমা? সেই প্রশ্নেই গেল 1 বছর ধরে জ্বলছে মণিপুর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মণিপুরের উপরে একটা ভিডিও ক্লিপ দেখলেন, যেখানে মর্টার এবং লঞ্চার দিয়ে করা হয়েছে, এবং একটু ব্যাকগ্রাউন্ডে শুনলেন যে এখানে কুকি সম্প্রদায় এবং সেখানে দীর্ঘদিন ধরে যে চলছে, এবং এগুলো নাগাল্যান্ডেও চলছে, অন্যান্য জায়গাতেও চলছে, কিন্তু মণিপুরের এটা গত সপ্তাহেরই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তো খালিদ, কি মনে হয় যে এইসব অঞ্চলে কি
এই এই ধরনের ঘটনা যদিও আমরা এর আগে আমাদের সাথে এমনি বর্ডারে দেখেছি, বিডিআরের আমাদের আগে বিডিআর বলতো আর কি, এখানে আমাদের সাথে BSF, অনেক BGB বিজিবির অনেক হত্যাকাণ্ড, বিশেষ করে এটা সবটাই ভারতের জন্য হয়েছে। এর আগে ফেলানি থেকে শুরু করে রিসেন্টলি রিসেন্টলিও এরকম 15 বছরের যেগুলো করে, এগুলো আমরা আমাদের সাথে এগুলো ছিল, যেটা এখনকার সরকারের সময় আসছে। কিন্তু মণিপুরের যে ঘটনাটা, মণিপুরের যে সেভেন সিস্টার্সের ঘটনাটা, এটা কতটা গুরুত্বপূর্ণ বা এটা কি মনে হচ্ছে যে ভারতকে এই অঞ্চলের উপরে দীর্ঘদিনের যে তার কঠোর নিয়ন্ত্রণ এবং এই বিদ্রোহীদের যে এর আগে উলফা ছিল আসামে, যেটা এখন বেশি শুনি না, তো এইগুলো কি ভারতের জন্য একটা ওয়ারির ব্যাপার হয়ে যেতে পারে? কারণ রিসেন্ট ঘটনা তো বেশ মানে সিগনিফিকেন্ট বলেই মনে হচ্ছে। কি মনে হয়? আমাদের সাথে তো ভারতের 40,000 বর্গ মাইলের মতো প্রায় হচ্ছে বর্ডার, এবং তার ভিতরে 2/3 হচ্ছে 4টা দেশের ভিতরে, 4টা রাষ্ট্রের সাথে যেটা আপনি মেনশন করলেন আর কি। এতদিন ধরে আমরা পরিচিত ছিলাম যে বর্ডারে কিছু হত্যা হয়, আদম পাচার অথবা এককেন্দ্রিক একপাক্ষিক কিছু হামলা হয়, হত্যা হয়, এরপরে পতাকা বৈঠক হয়, এইগুলো আমরা দেখতে অভ্যস্ত, যেটা আপনি মেনশন করলেন। মণিপুরের এই যে ঘটনা, এটা মূলত শুরু হয়েছে রিসেন্ট পাস্টে, গত বছরে। এবং গত বছরে যে দুই যে গোত্র বলি বা গোষ্ঠী বলি, তাদের ভিতরে সংঘর্ষ হয়, 200 মানুষ মারা যায় এবং 50,000-এর মতো মানুষ ডিসপ্লেসড হয়ে যায়, বাস্তুহারা হয়ে যায়। এবং এটা পর্যায়ক্রমে সংক্ষিপ্ত সংঘর্ষ হতে 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 বর্তমান এ পর্যায়ে এসছে। এবং দেখা গেল যে উভয় পক্ষ এমন পর্যায়ে চলে গেছে যে ড্রোন হামলা করা হয়েছে, রকেট লঞ্চার করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে দেখা গেছে, এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। আপনি যেটা মেনশন করলেন সিগনিফিকেন্ট যে বিষয়, সেটি হচ্ছে যে এই 7টা রাজ্যই কিন্তু আমরা জানি যে পূর্ব থেকেই এরা স্বাধীনতাকামী, এবং মণিপুরটা কিছুটা এগিয়ে তারা 2019 সালে অলরেডি ডিক্লেয়ার করেছে, এই যুক্তরাজ্য থেকে একটা গ্রুপ ডিক্লেয়ার করেছে যে আমরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলাম, এর পর্যায়ক্রমে আমরা কার্যক্রমগুলো চালাবো। এখন ভারত এটাকে কিভাবে অ্যাড্রেস করে এবং কিভাবে এটাকে সে ঠিক মতো করে চালাবে, এর উপর কিন্তু নির্ভর করছে বাকি 6টা অথবা 7টা অন্যান্য যে রাজ্যগুলো আছে সেগুলা। আমার কাছে মনে হয় যে মণিপুর থেকে কিন্তু বলা হয়েছিল যে আমরা প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকেও সাহায্য পাই, যার কারণে আমরা এখনো পর্যন্ত এগিয়ে এসেছি। তো এই বিচ্ছিন্নতাবাদী বলে যেটা আমরা মানে আন্তর্জাতিক পলিটিক্সে আমরা যেটাকে ডিফাইন করি যে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম, এদেরকে আমরা শক্ত হস্তে দমন করব, এর কিন্তু একটা পর্যায় থাকে। যখন এই পর্যায়টা অতিক্রম হয়ে যায় তখন কিন্তু সেটাকে আর রাষ্ট্র কন্ট্রোল করতে পারে না। তো আমার কাছে মনে হচ্ছে যে মণিপুরের অবস্থাটা বোধহয় তেমন একটা দিকে যাচ্ছে। দেখা যাক পরবর্তীতে ভারত এটাকে কিভাবে অ্যাড্রেস করে এবং কিভাবে এটাকে ভারত তো এটা কিছুটা মনেই করতে পারে যে যতদিন তার এই হাসিনা সরকার ছিল ততদিন তো কোনো কিছু হয়নি, কিন্তু হঠাৎ করে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এই যে কোইন্সিডেন্স, এবং তত্ত্বাবধায়ক সরকারের দুই একটা কথা বা তাদের উপদেষ্টাদের দুই একটা কথা, এটা কি তারাই উস্কে দিল কিনা, বা তাদের এটা ভারতের পলিসি মেকারদের মনে বা ভারতের যারা তাদের মনে কি আসতে পারে? যদিও আমরা সেরকম কোনো ইয়ে তো আমরা কখনোই করি নাই এসব জায়গায়। এবং মানে বিষয়গুলোর ক্রোনোলজি যদি আমরা ফলো করি আর কি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উনি একটা কথা বললেন, সেখান থেকে আমাদের পক্ষ থেকে রেসপন্সও কিন্তু ভেরি পোলাইটলি ডিপ্লোম্যাটিক সুন্দরভাবে গিয়েছে। তবে বাংলাদেশের এখন দায়িত্ব যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু বাইল্যাটারাল সম্পর্কে ভারতের সাথে এক ধরনের দাসের ভূমিকায় আমাদের থাকতে হয়েছিল, এখন বাংলাদেশ যত বেশি মাল্টিল্যাটারাল যে ফোরাম, আসিয়ানের কথা আসছে, বিমস্টেকের কথা আসছে, সার্ক তো যেহেতু এক ধরনের মৃত একটা ইনস্টিটিউট, এই ফোরামগুলোতে যদি আমরা আমাদের এই বিষয়গুলো, বর্ডারের বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে পারি, আমার মনে হয় স্বার্থের দিক থেকে আমরা কিছুটা এগিয়ে থাকবো এবং বার্গেনিং যে পাওয়ার সেটা আমাদের বেশি হবে। এবং যে যদি এরকম কোনো অভিযোগ উত্থাপন করা হয় যে হাসিনা রিজিম যাওয়ার পরেই এই 7টা রাজ্যগুলোতে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, এটা হয়তো দাবি করা যেতে পারে, বাট আমাদের কাছ থেকে তো দৃশ্যমান তেমন কোনো কার্যক্রম বা কন্ট্রিবিউশন আমাদের দিক থেকে আমরা করিনি, এটা আমরা জোর গলায় বলতে পারি। এটা আমাদের মনে হয় আমরা যে এটা জোর গলায় বোধ হয় এই মেসেজটা দেওয়া দরকার, কারণ ভুল মেসেজ যেতে পারে। না, অবশ্যই আমরা তো বারবারই বলেছি যে ভারতের প্রতিবেশী দেশ হিসাবে সমতার ভিত্তিতে তার সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমরা কখনোই তো ভারতের প্রতিবেশী সুলভ আচরণকে বা প্রতিবেশী হওয়ার ক্ষেত্রে ভারতকে আমরা বারবারই বন্ধু প্রতিবেশী হিসেবেই কিন্তু আমাদের
সকল সরকারি জি, জি, জি। ইয়ে করা হয়েছে, কিন্তু ভারতের যে পক্ষ থেকে যা আচরণ করা গুলো, হয়েছে জি। এ পর্যন্ত যেটা জি, এটা তো আমাদের কাছে প্রমাণ হিসেবে এটা রয়ে অবশ্যই গেছে, বৈষম্যমূলক সেটা হচ্ছে আমাদের এবং জন্য এবং খুবই মানে এবং কলোনিয়াল দুঃখজনক। রুল যেটা বলে আর কি, হ্যাঁ, দাদাগিরি যেটা আমরা দাদাগিরি। বাংলা ভাষায় বলতে পারি, সেই ধরনের আচরণ আমরা পেয়ে এসেছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার মনে হয় সরকারের পক্ষ থেকেও এই মেসেজটা দেয়া দরকার যে এই যে ঘটনা ঘটছে তার সাথে আমাদের আমরা বোধহয় হ্যাঁ আমরা বোধহয় এর যোগসূত্রতা নেই। এশার আজানের জন্য আমাদেরকে একটু ইয়েতে যেতে হবে। তবে আজানের পরে আমরা ফিরে আসব এবং ফিরে এসে এই বিষয়টার উপরে বাকি আলোচনা করব এবং অন্যান্য যেসব বিষয় আছে আমাদের এখনো বাকি রয়ে গেছে সেগুলো আমরা আলোচনা করব আজানের পরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজানের জন্য আমরা বিরতিতে চলে যাচ্ছি। এটি এশার আজান। ঠিক আছে। হুম। এক্স্যাক্টলি, এইটা তো বললাম, কোশ্চেনটা তো এই জন্য জড়াই দিলাম। ওই বাংলাদেশ নাই এখন আর। না, মনে করতেই পারে সে মনে করতেই পারে, তার ইন্টেলিজেন্স মনে করতেই পারে তার। ওইটি বলতেছি যে এটা মনেই করতে পারে যে এটাতে বাংলাদেশের উস্কানি আছে, অথবা বাংলাদেশে এই সরকার পরিবর্তন এই ধরনের অ্যাটাককে উৎসাহিত করেছে। এটা তার পলিসি মেকাররা বা তার এরা বলতেই পারে। এটা বলাটা অসম্ভব। ওইটা আনবয়বার। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ইস্যু আছে ওখানে। হুম 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 হুম, ঠিক আছে। হুম সরকার পদক্ষেপ তো ওরকম ছিল না। সরকারও তো এগুলো নিয়ে কোনো সময় কোনো ইয়ে করেনি। হুম 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 হুম, হুম, আচ্ছা,
গুড, ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। হুম হুম, বুঝছি। হুম হুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আপনারা আমাদের সাথে আছেন, আমরা আলোচনা করছি সাপ্তাহিক মুসলিম বিশ্ব, যেটা ইসলাম চ্যানেলের নিয়মিত প্রোগ্রাম, সাপ্তাহিক প্রোগ্রাম। এবং আমরা বেশ কিছু বিষয় আলোচনা করেছি। আমরা বিরতির আগে যে বিষয়টা আলোচনা করতেছিলাম সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে শুধু নয়, ওই অঞ্চলের ইভেন চায়নাও জড়িত, যেটা এই যুদ্ধে একটি খবর আসছে যে চায়নাও একটা অংশ, 60 কিলোমিটার বা ততোধিক অংশ চায়না এই একই সময়ে দখল করে নিয়েছে বা ঢুকে পড়েছে, এরকম ব্যাপারে। চায়নার সঙ্গে কিন্তু অরুণাচল প্রদেশ নিয়ে বিরাট চলছে অনেক দিন ধরে, এটার কোনো সমাধান নেই। বিভিন্ন সময় ওখানে তার দুই পক্ষের রয়ে গেছে, 60 কিলোমিটার। এক্স্যাক্টলি। তো এই যে চায়নার যে ইয়েটা আর বাংলাদেশের মানে মণিপুরে যেটা দেখলাম আমরা, এই বিষয়টা কি মানে আমরা যেটা আলোচনা করলাম যে ভারত হয়তো বা মনে করতে পারি যে আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে, এজন্য আমাদের উস্কানি রয়েছে বা আমরা এগুলোকে করতেছি আর কি। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার আমাদের সামনে, যে এই সেভেন সিস্টার্সের পলিটিক্সকে কেন্দ্র করেই ভারত আমাদের মধ্য দিয়ে করিডোর চায়, আমাদের মধ্য দিয়ে তার কি বলে ট্রেন যাতায়াত করুক, এবং মূল উদ্দেশ্য কিন্তু এই অঞ্চলকে রক্ষা করা, এই অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে এই অঞ্চলকে। কারণ এখন এই যে যেটা শুরু হয়েছে, এখন যদি বাংলাদেশ তার এই চুক্তিকে না রাখে, তাহলে চিকেন নেক দিয়ে কিন্তু সেই সব দেশ রক্ষা করতে পারবে না। তো এই জন্য এটার সিগনিফিকেন্ট যেটা আমরা বললাম, এবং চায়নার যেটা বলতেছি আর কি, ভবিষ্যতে কি এটা আসলেই ভারতের জন্য কি খুব বড় ধরনের অরি বলে মনে হয় তোমার? জি, আসলে দক্ষিণ এশিয়ার এই জিওপলিটিক্যাল যে সিচুয়েশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড পলিটিক্সে। এবং আমরা দেখছি যে এই এলাকাতে চীনের যে আধিপত্য এটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, এটা দৃশ্যমান দেখা যাচ্ছে। এবং ভারতের যে আনুষঙ্গিক যে প্রতিবেশী রাষ্ট্রগুলা, সর্বশেষ যে মালদ্বীপ ছিল, সেখানেও কিন্তু ভারতপন্থী যে সরকার বলে আমরা জানি, সেটারও কিন্তু পতন হয়েছে। সর্বশেষ বাংলাদেশ ছিল, এবং যেটা গত মাসে হলো। এর আগে নেপাল, শ্রীলঙ্কাতেও তার যথেষ্ট রকম প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতি কম বেশি ক্ষুব্ধ, এবং তারা প্রত্যেকে বলেছে যে এই যে মোরলগিরি আচরণ, এই আচরণের কারণে মূলত আমরা ভারতের প্রতি বিতৃষ্ণা, এবং আমাদের যে ইভেন ইনক্লুডিং বাংলা যেখানে যুদ্ধ করতেছে বার্মার এরা, জি, যেটাকে আমরা মায়ানমার বলি, সেখানেও কিন্তু একই রকম, এবং প্রত্যেকে ভারতের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। আপনি যেটা বললেন যে এই যে ক্রমবর্ধমান যে সহিষ্ণুতা বা আনরেস্ট, এইটা যদি একের পরে এক রাজ্যগুলোতে বিস্তার করে, তাহলে অবশ্যই এটা ভারতের যে স্থিতিশীলতা, এটার জন্য হুমকি স্বরূপ। অপরদিকে চায়না এখান থেকে অবশ্যই বেনিফিট পাবে। এবং এটা যদি চলতে থাকে, আপনি যেটা বললেন যে এই যে চিকেন নেক, এটা দিয়ে কিন্তু ভারত আসলে এই যে 7টা রাজ্য এটা ধরে রাখতে পারবে বলে অন্তত মনে হচ্ছে না। এই জন্য আমরা প্রত্যাশা করি যে ভারত হয়তো তাদের যে কূটনৈতিক যে পলিসি, এটা অবশ্যই রিভাইজ করবে, এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আস্থার জায়গায় আনতে গেলে অবশ্যই তাদের একটা নেগোসিয়েশন ডায়ালগ এটা দরকার। এবং বিরতির আগে আমরা যেটা বলছিলাম যে আমাদের পক্ষ থেকে অবশ্যই এটা একটা মেসেজ যাওয়া দরকার যে পরিবর্তিত পরিস্থিতির সময় কোইন্সিডেন্সলি এটা হচ্ছে, বাট এর সাথে আমাদের যোগসূত্রিতা অ্যাজ এ কান্ট্রি আমাদের নেই। কারণ সমতার পলিসিতে ভারত আমরা বহু রিকোয়েস্ট বহুবার দেখেছি, এবং এই যে বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে আমরা যে কতবার আমাদের বর্ডার হত্যাকাণ্ড, বিশেষ করে যেটা আমরা আগে বিডিআর বলতাম, এখন তো নাম চেঞ্জ জন্য কিছু, যে বর্ডার হত্যাকাণ্ড, আজকে যে আমরা হত্যাকাণ্ডের কথা বললাম আর কি। তো এই ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে এই সমতার পলিসি দীর্ঘদিন ধরে ফেইল হওয়ার কারণেই আমাদেরকে এখন যেটা বলতেছি মাল্টি করতে হবে, অথবা টিট ফর ট্যাট পলিসি অবলম্বন করতে হবে। যে যখন আমাদেরকে বলবে যে আমরা টিপাইমুখে বাদ দেবো, তখন আমাদেরকে বলতে হবে যে তিস্তা আমরা চায়নাকে দিয়ে দেবো। মানে এরকম ভাবে এক ধরনের ব্যালেন্স মেইনটেইন না করলে, এক ধরনের না করলে আমাদের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর বলে আমাদের সাধারণ চোখেই বিগত 15 বছর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, এটা যদি আমরা খুব সাধারণ চোখেই দেখি, তাহলে দেখবো যে এই সম্পর্কটা ছিল একপাক্ষিক, এবং একটা দলের সাথে বাংলাদেশের সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এর কোনো প্রতিফলন তাদের, এবং এক ধরনের ভীষণ সাবমিসিভ, এক ধরনের ভীষণ, এবং এটাকে দাসসুলভ আচরণ, এটা আমরা বলতে পারি। আমরা
মোটামুটি বাংলাদেশ এবং ভারতের এই প্রসঙ্গ আলোচনা করলাম। আশা করি এই সব বিষয়ে ভারতীয় পলিসি মেকারদের দৃষ্টি একটু বেটার হবে এবং তারা দেখবে যে আসলেই বাংলাদেশের সঙ্গে তাদের এই সম্পর্ক যেন সমতার ভিত্তিতে হয়, বাংলাদেশের সাথে কোনোভাবেই তারা যেন এই ধরনের সম্পর্ক তৈরি করার চেষ্টা ভবিষ্যতে না করে। আমরা একটু আলোচনার সময় আমাদের কম, তারপরেও আমরা পাকিস্তানে দেখা গেছে নতুন করে আবার ইমরান খানের, আমাদের পাকিস্তানে কি একটা ভিডিও সেই পুলিশের সঙ্গে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এর কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েছে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর ইসলামাবাদের উপকণ্ঠ ২৬ নম্বর চাঙ্গি এলাকায় ইমরানের মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সেখানে এক পর্যায়ে পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে, তবে এই সংঘর্ষে হতাহতের কোনো তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি। গত বছরের আগস্ট মাস থেকে কারাগারে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার মুক্তির দাবিতে সমর্থন তৈরির জন্য দলের পক্ষ থেকে এই বিক্ষোভ আয়োজন করা হয়। গত জুলাই মাসে ইদ্যত মামলায় দেশটির একটি জেলা ও দায়রা আদালত দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির আবেদন গ্রহণ করে। এরপর তাদের মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছিল। ইদ্যত মামলা হচ্ছে ইসলামী বিধি বহির্ভূত নিকাহ বা বিয়ে। ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগে মামলা হয়েছে। ইদ্যত মামলায় মুক্তির সম্ভাবনা দেখা দিলে ইমরানকে তোষাখানা মামলায় নতুন করে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো NAB। আগের দুটি তোষাখানা মামলায় তার সাজা ইতিমধ্যে স্থগিত করা হয়েছিল, যখন তিনি ইসলামাবাদ হাইকোর্টে সাইফার মামলায় খালাস পেয়েছিলেন। এর আগে কয়েক মাস ধরে পিটিআই রাজধানীতে জনসভার অনুমোদন পাওয়ার চেষ্টা করলেও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। ৮ সেপ্টেম্বর সমাবেশ শুরু হয় পিটিআই নেতা হাম্মাদ আজহারের বক্তৃতার মধ্য দিয়ে। তিনি বলেন, পিটিআই নেতাকর্মী ও সমর্থকেরা আজ জড়ো হয়েছেন দেশে আইনের শাসন ও সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য। সুপ্রদর্শক মণ্ডলী, আমরা দেখলাম পাকিস্তানে নতুন করে আবার যে মিছিল এবং ইমরান খানকে মুক্ত করার যে ঘোষণা, তার যে তাহরিকে ইনসাফ পার্টি, তাদের বিক্ষোভ আমরা দেখলাম। আমরা খালি জানি যে পাকিস্তান আর বাংলাদেশ অবশ্যই একই রকম ইস্যু না, একই রকম সিচুয়েশন না। যেমন আমরা বাংলাদেশে দেখেছি 9 বছরের 15 বছরের এক ধরনের ফ্যাসিস্ট স্বৈরশাসক, সেটি হচ্ছে সবার শত্রু। কিন্তু পাকিস্তানের ওটা কিন্তু আলাদা। এখানে 4টা প্রভিন্স আছে, এখনও 4টা প্রভিন্সের 4টা দল, মানে এখানে কমন শত্রু বলে ওরকম সবার ঐক্যবদ্ধ হওয়ার সুযোগটা কম। আরও অনেক বিষয় আছে পাকিস্তানে। আমাদের এখানে সময় বেশি নাই, খুবই আমরা 2 মিনিটে আলোচনা করব। তো সর্বশেষ যে পাকিস্তানে ইলেকশনের পর থেকেই তো শুরু হচ্ছে কম বেশি আনরেস্ট ইত্যাদি ইত্যাদি, এবং খুব ব্যালেন্স করে একটা সরকার তারা চেষ্টা করতেছে। হোয়াটস এ ভিউ নাও, এরকম আবার নতুন করে হওয়া পাকিস্তানে কি এক ধরনের পরিবর্তন মানে হতে পারে বা আশা করা যাচ্ছে, বা কোনো ধরনের আছে কিনা এখানে? জি, আমাদের মনে থাকার কথা 2022 সালের মেতে যে হঠাৎ করে যে কোয়ালিশন ফল করলো, ইমরান খানের পদত্যাগ হলো, তারপরে গত বছর 2023 অগাস্টে তাকে অ্যারেস্ট করা হলো। এবং অ্যারেস্ট করার ক্ষেত্রে তার অভিযোগ কিন্তু দুর্নীতি না। নর্মালি আমরা সাউথ এশিয়াতে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই সহিংসতায় ইন্ধনদাতা হিসেবে। এবং এখনও পর্যন্ত উনি আটক অবস্থায় আছেন। তাদের দলীয় নেতাকর্মীদের দাবি হচ্ছে তাকে মুক্ত করা হোক, এটা হচ্ছে মূল দাবি। তার এই প্রেক্ষিতে মূলত সংঘর্ষ বা বিক্ষোভ দানা বেঁধে উঠেছে। আপনি যেটা বললেন যে পরিবর্তন পাকিস্তানে সম্ভাবনা কিনা, আমরা জানি যে পাকিস্তানের প্রধান যে 2টা দল, নওয়াজ শরীফ এবং পিপুলস পার্টি বেনজির ভুট্টোর, 2টা দল কিন্তু এখন একত্রিত হয়েছে। নর্মালি আমরা দেখি না যে প্রধান 2টা যারা প্রতিদ্বন্দ্বী তারা একত্রিত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ইমরান খান এতটাই শক্তিশালী যে এর বিরুদ্ধে সকল দলকে কোয়ালিশন করে তাকে রাখতে হচ্ছে। আমরা আশা করছি যে, আমরা প্রত্যাশী যে যেটা ভালো দেশের জন্য, পাকিস্তানের জন্য এরকম একটা ফলাফল। আমাদের তার সময় নেই। আমরা আজকের মতো সাপ্তাহিক মুসলিম বিশ্বের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আশা করছি আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব আগামী সপ্তাহে সাপ্তাহিক মুসলিম ওয়ার্ল্ড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।